হঠাৎ একদিন রাতের অর্ধ সময়ে রাহুল আমাকে এসে বলল, মাসি তুমি কি এই রুমে একলা একলাই ঘুমাচ্ছ? আমি বললাম, হ্যাঁ বাবা, কিন্তু কেন? আর এই অর্ধেক রাত্রে তুমি এসে হঠাৎ আমাকে এই কথা বলছো? তখন রাহুল বলল, মাসি ব্যাপারটা হচ্ছে, আমি তো আসছি আপনাদের বাড়ি জাস্ট একটা সপ্তাহ থাকবো বলে, কিন্তু মামা কোথায় থাকে? মামা বাসায় থাকে না। তখন আমি বললাম, না, তোমার মামা চাকরির জন্য বাইরেই বেশ 2-3 মাস থাকে, মাঝে মধ্যে বাড়িতে আসে, ওতেই হয়। তবে যে আর কিছু বলবা? তখন রাহুল বলল, না, আমি তেমন কিছু বলছিলাম না। যাই, আপনি ঘুমান, আমি আমার ঘরটাতে যাই। রাত্রে এসে মামার কোনো সারা শব্দ পাইনি তো? আপনি ফ্যান ছেড়ে জানালা ছেড়ে একলা একলা পড়ে পড়ে ঘুমাচ্ছেন। লাইটটা বন্ধ করতে ভুলে গেছিলেন মাসি। আপনার গায়ের কাপড় চোপড়গুলো একটু অগোছালো ছিল, তাই হয়তো সজাগ করে দিলাম। আমি তখন পরিপূর্ণ জেগে সুস্থতার সাথে আমার অগোছালো সব কিছু পরিপাটি করে ফের লাইটটা নিভিয়ে ঘুমিয়ে পড়লাম। ঠিক আধা ঘন্টা পরে রাহুল আবারও এসে দরজায় ঠক ঠক আওয়াজ করল। আমি বললাম, কি হয়েছে রাহুল, আবারও তুমি? তখন রাহুল বলল, দেখেন, আমি আসছি এই জন্যে, আপনাকে দেখার পরে আমার মনের পরিবর্তন করছে, খুব একটা ভালো লাগছে না। আমি বললাম, যেমন কী সব বলছো তুমি? এই রাহুল, তুমি ওখানে দাঁড়াও তো। আমি লাইটটা জ্বালিয়ে দরজা খুলে বের হয়ে বারান্দায় রাহুলের সাথে কথা বলতে লাগলাম। বললাম, আসলে কি প্রবলেমটা কি তোমার এত রাত্রে? তুমি একবার এসে আমাকে সজাগ করে দিছ, বেশ ভালো কথা। আমি তো ঘরের ল্যাম্পটা বন্ধ করে তারপর শুয়ে পড়ছি। কিন্তু একটা কথা বলো তো রাহুল। রাহুল বলল, কি মাসি? আমি বললাম, তুমি কতক্ষণ এখানে জানালায় দাঁড়িয়েছিলে? আর এটা বলো, আমার যেভাবে অগোছালো হয়েছিল, তুমি কি সব কিছু দেখতে পেয়েছ? রাহুল বলল, হ্যাঁ, আমি বেশ অনেক সময় ধরেই আপনাকে ডাকবো ভেবেছি, তবে আমি 2টো ডাক দিয়েছিলাম আস্তে করে, যাতে পাশের ঘরের লোকজন বুঝতে না পারে, কিন্তু ফ্যানের হড়হড়ে আওয়াজে আপনার কান অবধি বুঝি আমার ডাক পৌঁছেনি মাসি। আমি বললাম, ও এই কথা, তার মানে তুমি সব কিছুই মনে মনে ঠিকই দেখছো, তাই না? রাহুল বলল, হ্যাঁ মাসি, আমি দেখেছি, তবে আপনাকে দেখার পরে না আমার আর ঘুমে ধরছে না, নিজেকে বড় অসহায় লাগছে। আপনি বললেন মামা 2 মাস 3 মাস পর পর বাড়িতে আসে, এদিকে আপনি যে সুন্দর সুন্দরী, তারপরেও আপনি এইভাবে একলা একলা শুয়ে আছেন। এই কথা ওর মুখ থেকে জানার পরে আমার ভিতরটা কেমন যেন হিমশিম খাচ্ছিল। ভাবছিলাম, ঘরে লাইট জ্বালিয়ে আমি ক্লান্ত শরীরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এর ফাঁকে রাহুল কত সময় ধরে ওখানে পায়চারি করছিল, আর আমার অগোছালো অবস্থায়ও সব কিছু এভাবে মনে মনে দেখে দেখে কি একটা ওর মনে চলছে আমি জানি না। তবে যে আবারও আধা ঘন্টা পরে আসলো, তার মানেটা কি? তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি এখন কেন আসছো তাই বলো। তখন রাহুল বলল, একটা কথা বলতে চাই আপনাকে, আমি আপনাদের বাড়ির মেহমান হয়ে আসছি। আমি বললাম, তো তাতে কি হয়েছে? কেউ কি তোমাকে কোনো কিছু বলছে? রাহুল বলল, না মাসি, আমাকে কেউ কিছু বলেনি, তবে যে আপনাকে দেখে আমার খুব বড় মায়া হচ্ছে। আপনার এই করুণ হাল, আপনারা বড় অসহায়, খুবই ধৈর্যশীল,
আপনার জায়গায় আমি হলে তো আমি আমার স্বামীকে কখনো এইভাবে বাইরে থাকতে দিতাম না। প্রয়োজনে হলে তার কাছেই আমি চলে যেতাম, সেটা নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে না হয় চাকরি করত। আমি ওর কথা বুঝতে পারছি। বললাম, হ্যাঁ সব ঠিক আছে, তবে আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তাদের তো দেখাশোনা দায়িত্বটা আমারই, তাই না? রাহুল বলল, হ্যাঁ সেটা তো বটেই, তবে নিজের প্রয়োজন বলে একটা কথা আছে। আমি বললাম, দেখো সাপ সাপ পরিষ্কারভাবে কথা বলো। রাত গভীর, তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলে ফেলো। হাতে সময় একদম কম। পাশের রুম থেকে শ্বশুর শাশুড়ি কেউ যদি উঠে যায় কি ভাববে? তুমি যদিও আমার স্বামীর বোনের ছেলে, তবুও ব্যাপারটা অন্যরকম। তুমি কলেজে পড়া ছেলে, একটা যুবকের ন্যায়। হাজার হোক দিনের পরিভাগে কথা বললে সেটাই বুঝি মানানসই হতো। তবে রাত গভীর, আমি বলি তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। রাহুল তখন চাট করে উঠে বলল, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বুঝেছি আপনি আমাকে খুব বিরক্ত ফিল করছেন। আমি বললাম, ঠিক আমাকে ভুল বুঝো না রাহুল, যেটা সত্য আমি সেটাই বলেছি। তবে এভাবে কথা বলছো কেন? রাহুল বলল, দেখো মাসি, এই যে ছবিগুলো আমি তুমি যখন ঘুমিয়েছিলে, তোমার সব কিছু যেমন পরিপাটি ছিল না, অগোছালো ছিল। আমি ক্যামেরা করছি, কিছু ভিডিও করছি, কিছু পিক নিছি, যেটা আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম কিছু সময়। এই জন্য আর ঘুমে ধরছে না। আমি ও কথা শুনতেই রাহুলের হাত থেকে টাস করে মোবাইলটা হাতে নিয়ে নিলাম। সত্যি দেখি ওর মোবাইলের গ্যালারি জুড়ে আমার প্রায় অনেকগুলা পিক, যেটা আমার একদম পার্সোনাল, সব কিছু ওর হাতে। আর এটা দেখে একটা ছেলে কি করে নিজেকে সামলিয়ে রাখতে পারে, এটা বড় বিস্ময়কর ছিল। আমি তখন রাহুলকে বললাম, এগুলো আমি নিজ হাতে এখন ডিলিট করে দেব। কত বড় স্পর্ধা তোমার! তুমি কি করে এই পিকগুলো নিয়ে সাহস হলো তোমার? তুমি এই কাজটা করলে কেন? রাহুল বলল, দেখো মাসি, আমি না হয় পিক নিয়ে অন্যায় করেছি, কিন্তু আমি চোখ বুলায় তাকিয়ে দেখছি আমার জায়গায় অন্য কোনো ছেলে হলেও তাই করত। চোখ তো আর বন্ধ করে রাখা না, জানালাটা খোলা, ঘরে টাসটাসা আলো জ্বলছে, আর তুমি যেভাবে শুয়ে আছো, আমার জায়গায় অন্য কেউ হলে কি একটা হতো, ব্যাপারটা বুঝতে পারছো? আমি চিন্তা করলাম মনে মনে, রাহুল তো ঠিকই বলেছে। প্রচণ্ড গরম পড়ছিল, ফ্যানের হরহরা বাতাসেও যেন গাটা ঠান্ডা হচ্ছিল না। আবহাওয়াটা ছিল খুবই গরম। হয়তো ঘুমের মিতালে সব কিছু অগাছিল ছিল। এ অবস্থায় একটা ছেলে দেখলে যা হয় আর কি, এত বর্ণনা করতে চাচ্ছি না। আমি ডিলিট করতে গেলাম। রাহুল নিজ হাতে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার উপক্রম। তারপরে এক পর্যায়ে নিয়ে নিল জেটকি দিয়ে, বলো ফোনটা আমার কাছে দাও। আমি তোমাকে একটা কথা বলি, আমার কথা যদি তুমি এখন না শোনো, তাহলে এই ছবি আমি আমার কাছেই রেখে দেব। আমি জাস্ট তোমাদের বাসায় 7 দিনের জন্য আসছি। বিগত 2 বছর আমি এখানে আসি নাই। তোমাকে দেখেছিলাম সেই সময় একটু হ্যাংলা পাতলা, এখন তুমি কত সুন্দর রুষ্টপুষ্ট মোটাসোটা। একটা সন্তানাদিও হয়নি তোমার। নিজের চেহারা যেন ক্রমেই একদম আরও যুবতীর ন্যায় হয়ে উঠছে। কতটা রূপসী সুন্দরী তুমি! রাহুলের মুখে আমার একের পর এক এরকম প্রশংসার বর্ণনা শুনতে শুনতে আমার কানটা যেন একদম দুমড়ে গেল। আমি বললাম, হয়েছে, আমি টিউনা যে এত পাম দিলে ফলে যাব। প্রশংসা করতে হবে না, আসল কথাটি সেটা বলো।
রাহুল তখন বলল, দেখো আজকে রাত গেলা 6 দিন থাকবো, মাকে বাড়ি থেকে বলেই আসছি এই 7টা দিনে আমি তোমাকে আমার সাথে যেভাবে থাকতে বলবো, যেভাবে চলতে বলবো, তুমি যেভাবে আমার সাথে আচরণ করবে আমি সবটাই তোমাকে বলবো। আর তা যদি না করো তাহলে তুমি তো বুঝতেই পারছো আমি পিকগুলা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিব, তখন কি হবে একটাবার ভাবতে পারছো? মামা তোমাকে ভুল বুঝবে, এবারে সংসার করার বরাত তোমার উঠে যাবে। রাহুলের এই কথায় আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম রাহুল একটা শিক্ষিত ছেলে, কলেজে পড়া একটা যুবক ছেলে, ও খুব ট্যালেন্ট, ওর ক্লাসের রেজাল্টও ভালো শুনেছি। তবে ও হুট করে আসতেই আমাকে যেভাবে ফান্দে ফেলার ট্রাই করছে, ব্যাপারটা তো ঠিক তাই হয়ে গেছে। এখন যদি আমি ওর কথা মতো না চলে, ও যদি কিছু একটা করে বসে, সত্যি তো আমার স্বামী তো আমাকে ভুল বুঝবে। তবে কি তার সাথে আমার সংসার করা হবে? না না। তাছাড়া আমার স্বামীও বাধ্যতামূলক চাকরির কাজে বাইরে 3 মাস 4 মাস থাকে, তারপরে আসে 5 দিন 7 দিন থেকে আবার চলে যায়। আমারও ঘোরা দিন কিছু ভালো লাগতো না, নিজেকে বড্ড একা একা মনে হতো। তো রাহুলের কথায় আমি এক পর্যায়ে মুখ নাড়িয়ে স্বীকারোক্তি দিয়ে দিলাম। বললাম, তুমি যা বলবে আমি তোমার কথা রক্ষা করার চেষ্টা করব। তবে এখন তো যাও, কেউ দেখে ফেললে কি হবে? যাও না, দাঁড়িয়ে আছো কেন? রাহুল বলল, আমি অত বোকা না আর অত ভীতু ছেলে নয়, আমার সৎসাহস আছে। কেউ দেখলে দেখুক, তুমি আমার সম্পর্কে মাসি লাগো, সম্পর্কের ব্যাপারটাই তারা কিছু একটা মনে করবে না। তাছাড়া আমি তোমার অনেক প্রশংসা শুনেছি আমার মায়ের মুখে, তাই হয়তো হাসছি, আর আশা করি আমার জার্নিটা সফল হবে। আমি তখন বুঝতে পারলাম যে রাহুলের ইচ্ছেটা আগের থেকে এরকম একটা প্ল্যান করে আসছে। আমি বললাম, ঠিক আছে, এখন কি করতে হবে আগে আমাকে তো তাই বলো। রাহুল বলল, তাহলে এক কাজ করো, তুমি তোমার রুমেই থাকো, আমি তো তোমাদের বাড়ির মেহমান, আমার ঘরটা অতটা চেক হবে না, আমি ঘরটা ভিতর থেকে লাগিয়ে দিই। আর মাঝের রুমের যে পার্টিশন, মাঝে দরজা, ওই দরজাটা তুমি ভিতর থেকে খুলে দিলে আমি ভিতর থেকে তোমার রুমে প্রবেশ করতে পারবো। আমি বললাম, ঠিক আছে, তাই করো। তারপরে আমি আমার রুমের যে মিডল দেয়াল, সেই ভিতর থেকে দরজাটা খুলে রাহুলকে আমার রুমে রিসিভ করলাম। তারপরে বললাম, তুমি আমাকে কি একটা ঝঞ্ঝাটের মধ্যে ফেলার ট্রাই করছো, এটা কিন্তু ঠিক না। রাহুল কথাই কথাই বলে, দেখো আমি তোমাকে উপকার করার জন্যই আসছি, তোমার এত কষ্ট আমার আর ভালো লাগছে না। কি সুন্দর তোমার মায়াবী চেহারা, কতটা ধৈর্য ধরে অসহায়তার মতো তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য এই বাড়িতে স্বামীকে ছাড়াও পড়ে আসো, এটাকে জীবন বলে না মাসি? আমি বললাম, হ্যাঁ, কথা তো পাকনা পাকনা, খুবই সাজিয়ে বলতে পারো, একজনকে ইমপ্রেস করতে যা লাগে তা তোমার মধ্যে আছে রাহুল। এখন আসল যে কথা, আসল যে কাজ, সেটা কি? এ কথা বলতেই রাহুল খুব চঞ্চল ছিল, লাইটটা বন্ধ করে দিল। তারপরে যা হয়েছিল বন্ধুরা, আমি তোমাদের প্রকাশ করে বলতে পারবো না। রাহুলের এই বিচরণ, রাহুলের এরকম কথাবার্তা সবগুলো আমাকে এক পর্যায়ে দারুণ মুগ্ধ করেছিল। আমি যথেষ্ট মুগ্ধ ছিলাম। তারপরে একবার নয়, 2 বার রুমের মধ্যে খাটের নড়চড় ঘ্যাগর ঘুঘর আওয়াজ, ওপাশ থেকে আমার বৃদ্ধ শ্বশুর কিছুটা বুঝতে পারে। কিছু সময় বাদে বারান্দায় দাঁড়িয়ে শুধু একটা কথাই বলল, বৌমা তুমি কি ঠিক আছো?
নাকি অসুস্থ বোধ করছো? এত নড়চড় করছো, কিসের আওয়াজ? আমি কিছু সময় বাদে ঘুমের ভান ধরে বললাম, না বাবা, আমি ঠিক আছি। আমি একটু নড়ে চড়ে ঘুমাচ্ছিলাম তো, প্রচুর গরম পড়েছে, একটু ছটবট করছি। শ্বশুর বারান্দা থেকে চলে গেল। যাক, এক বাচ্চা বেঁচে গেলাম। ততক্ষণে আমাদের সব কিছু হয়ে গেছে। রাহুল চরম যোদ্ধা ছিল, বেশ বাহুবল আছে ওর, পারদর্শী যুবক ছেলে বলে কথা। আমার প্রাণটা শুয়ে গেছিল, মুহূর্তটা খুব দারুণ একটা অনুভূতি ছিল। ওর আবেগঘন ভালোবাসা, আরও সাজিয়ে গুটিয়ে কথা বলা, একজনকে যেভাবে একটা মুহূর্তের মধ্যে ইমপ্রেস করে তার দিকে টেনে নিতে পারে, সেই ক্ষমতা ওর মধ্যে যথেষ্ট ছিল। যেমনটা আমার সাথে সেদিন রাত্রি ঘটল, আমি এটা কখনো ভাবতেও পারিনি। সকাল হলো, খাওয়া দাওয়া শেষে রাহুল আমার কাছে এসে বায়না ধরল সবার সামনে, মাসি তুমি আমার সাথে যাবে? আমি বললাম, কোথায় যাব? বললো যে, আসছি তোমাদের বাসায় মেহমান হয়ে 7 দিনের জন্য। তোমাদের এখানে আজ বিগত 2টা বছর আমি আসি না। এই 7টা দিন ঘুরবো ফিরবো, ভাবছি কাকে নিয়ে যাব, বাড়িতে আর কেউ নেই ছোট বড়। আমি তোমাকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখতে চাই। আমি আমার শ্বশুর শাশুড়ির সামনে কোনো কথার জবাব দিলাম না। হঠাৎ করে আমার বৃদ্ধ শাশুড়ি আম্মা বলল, বৌমা অমত করছে কেন? রাহুল যেহেতু এত করে বলছে, তুমি ওর সাথে একটা বার যাও না। আমার বাড়িতে তো ছোট বড় আর কেউ নেই, তাছাড়া ছেলেটা বাইরে থাকে, তুমি একলা থাকো, কোথাও যেতে পারো না। আমাদের সেবা যত্নে সবসময় নিয়োজিত থাকো, কত দায়িত্বশীল মেয়ে তুমি। তাই বলি কি, রাহুলও যেহেতু আজ 2টা বছর পর আমার বাড়িতে পা রাখছে, ওকে সাথে নিয়ে না হয় পুরো শহরটা একটু ঘুরে দেখে আসো, মনটা হালকা হবে, বেড়াইতে হয়। এই প্রথম আমার শাশুড়ি মার মুখে এত নীতি আর আদর্শের কথা শুনতে পারলাম। ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। রাহুলকে বললাম, রাহুল তাহলে আমি রেডি হই, তুমি প্রস্তুত থাকো, আমি তৈরি হয়ে নিই, তারপরে বের হব। তোমাকে নিয়ে এই সুযোগে আমার মায়ের বাড়িতে একটু যাব। রাহুল বলে, তাহলে তো ভালোই হয়, নতুন জায়গায় গেলে খানাপিনাটা ভালো হবে। আমি বললাম, তা তো হবেই, তবে আমি কি শাড়ি পরে বেরোবো না সালোয়ার কামিজ পরবো? রাহুল বলল, তোমাকে সালোয়ার কামিজেই মানায় ভালো, তোমার মধ্যে একটা চুরি চুরি ভাব, একটা যুবতী মেয়ে তুমি। তাছাড়া শাড়ি পরলে বয়স্ক বয়স্ক লাগবে, আমি একটা যুবক ছেলে, আমার পাশে অন্তত তোমাকে তো মানানসই হতে হবে। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, তোমার যেটা পছন্দ আমি ঠিক তাই করছি। তারপরে আমি সালোয়ার পরে বেশ সেজে গুজে পরিপাটি হয়ে রাহুলের হাত ধরে বাসার থেকে বের হলাম। এদিক সেদিক পার্কে গিয়ে রাহুলের সাথে যেভাবে ঘুরে ফিরে প্রকৃতি দেখছিলাম, রাহুলের মনের মধ্যে একটা আধ্যাত্মিক কিছু ছিল, ও মানুষকে ইমপ্রেস করতে পারে। এই ঘুরে বেড়ানোর পাশাপাশি ও যেভাবে আমার সাথে কথা বলে এবং আচরণ করতে লাগলো, যেন ওর সাথে আমার কতদিনের চেনা জানা এবং গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ও যেভাবে আমার সাথে ডেকে ডুকে কথা বলে, একদম প্রেমিক প্রেমিকার ন্যায়। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত হলেও বেশ ভালো লাগতো। সর্বশেষে দুপুরে খানাপিনাটা বাড়িতে আমি ফোন করেছিলাম, আমার মায়ের বাড়িতে। মা দুপুরের খানা রেডি করে রাখছিল। রাহুল আর আমি আমার মায়ের বাড়িতে গেলাম, বেশ কিছুদিন যাওয়া হয় না। সেখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে বিকেল হলো, বাড়িতে দেখি আমার মা একলা আছে, আর একটা কাজের বুয়া আছে। আমার বাবা তো আগেই মারা গেছিল, আর
এই ফাঁকা বাড়িতে মা বলল, তুই কতদিন আসিস না, আজকে যেহেতু এসেই পড়েছিস, তাছাড়া রাহুলকে নিয়ে আসছিস আমাদের বাড়িতে, অন্তত আজকে রাতটুকু থেকে যা। আমি মাকে বললাম, মা তুমি তো আমাকে থেকে যাওয়ার কথা বলছো, কিন্তু তা আদৌ সম্ভব না। আমি তো আমার শ্বশুর শাশুড়িকে বলে আসিনি থাকার কথা, আমাকে বাসায় ফিরতে হবে রাহুলকে নিয়ে। মা বলল, আমি ব্যাপারটা দেখছি, তোর শাশুড়িকে আমি ফোন করে জানিয়ে দেব, যদি সে না বলে তাহলে তুই চলে যাবি, আর যদি রাজি হয় তাহলে তুই আজকে রাতটুকু এখানে থেকে যা না, আমারও একটু ভালো লাগতো, কতদিন আসিস না মায়ের বাড়িতে। আমি বললাম, ঠিক আছে, তুমি আমার শাশুড়ির সাথে কথা বলো মোবাইলে। আমার মা ফোন করে শাশুড়িকে ব্যাপারটা বলল। আমার শাশুড়ি যেন খুব কড়া মেজাজের মানুষ ছিল, এক কথায় সে রাজি হয়ে গেছে, বলছে তোমাদের ওখানে যেহেতু গেছে তাহলে ঠিক আছে, একটা রাত থেকেই আসুক, কতদিন যাওয়া হয় না। বউটা আমার এখানে আমাদের খুব দায়িত্ব নিয়ে সেবা যত্ন করছে, ছেলেটাও বাড়িতে থাকে না, একলা একলা এখানে থাকে, ওর মন মানসিকতা ভালো নেই। ঠিক আছে, ও যদি দু একটা দিন থাকতে চাই থাকুক না, তবে রাহুলও কি থাকবে? আমার মা বলল, হ্যাঁ রাহুলও থাকবে। মা রাজি হয়ে গেল। আমার শাশুড়ি যখন রাজি হয়ে গেল তখন আমার মা বলল, দেখ এই দেখ তোর শাশুড়ি কত ভালো মানুষ, আমার কথা সে ফেলতে পারে, রাজি হয়ে গেছে, থেকে যা। যা হোক, রাহুলকে বললাম, তোমার কি কোনো আপত্তি আছে? রাহুল বলল, মাসি তোমার সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে যায় 2 মাস থাকতেও আমার কোনো আপত্তি নেই, আমি তোমার পাশেই সারাক্ষণ থাকতে চাই, আমার খুব ভালো লাগে, তোমার আচার আচরণ কথাবার্তা আমার সাথে খুব মানানসই, আমি তুমি না থাকলে পারে আমি এ বাড়িতে আসতামই না। আমি বললাম, হয়েছে হয়েছে থাক, হ্যাঁ তো পান দিতে হবে না, তোর সংসার ভালোই করতে পারো, একজনকে পটিয়ে পাঠিয়ে বুলিয়ে ভালিয়ে কথা ভালোই বলতে পারো। রাহুল মুচকি হেসে বলল, এখানে আবার পটানোর কি আছে, আমি যা সত্যি তাই বলছি, তোমাকে আমার মনে ধরছে, তোমার পাশেই আমার থাকতে ইচ্ছে করছে, তোমার সাথে দুদণ্ড বসে কথা বলতে পারলে আমার ভালো সময় যায়। আমি বললাম, হ্যাঁ যাবেই তো, গত রাত্রে তো যেটা করছো যা হলো সেখানে তো ভালো লাগারই কথা। রাহুল এ কথা শুনে আমাকে বলল, আচ্ছা তুমি মনের থেকে বলো তো, গত রাতের ব্যাপারটা আমি এক নিমিষে তোমার লজ্জা বাদ ভেঙে দিয়ে যেটা দুজনের মধ্যে একটা ফ্রি সম্পর্ক তৈরি করে নিলাম, মানে রাতের এই ব্যাপারটা কি তোমার একদমই ভালো লাগেনি? আমি মুখ নাড়িয়ে বললাম, লেগেছে তো বটেই, তবে তুমি তো 5 দিনের জায়গায় 7 দিন হলেই আবার জাগার মানুষ জায়গায় চলে যাবে, তখন এই ভালো লাগাটা কে দেবে? এই জন্যই তো আসলে কারোর সাথে সম্পর্কে জড়াইতে চায় না, কারো আবেগঘন ভালোবাসার প্রবণতায় পড়ে নিজেকে একটু কষ্ট রাখতে চায় না। রাহুল ব্যাপারটা বুঝতে পারল। রাহুল বলল, তুমি যদি তাই মনে করো তাহলে মাঝে মধ্যে আমি কথা দিব, আসবো, 2 দিন থেকে যাব। আমি বললাম, ঠিক আছে দেখা যাবে। তারপরে রাত হলো, মায়ের বাড়ি এতদিন পরে গেছি, মা তো ভালো মন্দ রাহুলকে নিয়ে গেছি, মাছ গোশ ভাত ভালোই ব্যবস্থা করছে, রাতের খাওয়াটা পরিপাটি হলো। তারপরে মা বলল, তুই এক কাজ কর, রাহুলকে ওই রুমটা তো বন্ধ থাকে, ওই রুমটাতে ঘুমাইতে দে, কতদিন তোকে নিয়ে ঘুমায় না, তুই আমার কাছে থাকবি। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। রাতে যখন রাহুলকে আমি একা ঘুমাইতে দিলাম আর আমি মায়ের পাশে অনেকদিন পরে একটু ঘুমানোর সুযোগ পেলাম, দরজা লাগিয়ে দিলাম। 1 ঘন্টা যেতে রাহুল বলল, মাসিমা। আমি বললাম, আবার আসছে কেন? বলে, আমার একলা একলা ঘুম আসছে না, ও দেখা অচেনা বাড়ি তো কেমন যেন লাগছে। আমি বললাম, ছেলের পাগনামি আর গেল না, এ কেমন আধিক্যতা, কেমন কথা এটা,
কতদিন বাদে আমি আমার মুরব্বী মায়ের পাশে একটু ঘুমাবো বলে আশা করেছি, তো আমি কি করব? তখন আমার মা আমাকে বলল, এক কাজ কর না মা, ও আমাদের বাড়ির মেহমান, ও যদি অসুবিধা ফিল করে তাহলে ও যেটা বলে সেটাই কর, ও তো ছেলের মতোই, দেখ কি বলে। আমি ঘুম থেকে উঠে বললাম, কি হয়েছে তো, কি করব? রাহুল কথায় কথায় বলল, মাসিমা তুমি যদি একটু এই রুমটাতে এসে পাশে একটু ঘুমাতে তাহলে আমার আর এরকম লাগতো না, বড্ড বোরিং ফিল করছি, একা একা ভালো লাগছে না। আমি তবুও বোঝানোর চেষ্টা করলাম যে একটু সারাদিন ঘোরাফেরা করছো, বেশ জার্নি করছো, শরীরটা ভীষণ ক্লান্ত, একটু ঘুমের জন্য ট্রাই করো, ঘুমিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, যাও না, আমাকে আমার মায়ের পাশে একটু ঘুমাইতে দাও। রাহুল তো নাসর বান্দা, সে এক কথাই চিটকি দিয়ে থাকলো, বলে যে না না, তুমি হয় আমার ঘরে চলো, না হলে আমাকে এই ফ্লোরে একটু বিছনা দিয়ে দাও, আমি ফ্লোরে ঘুমাবো, তবু আমি তোমার পাশে থাকতে চাই। আমি তো জানি রাহুলের পাগলামিটা বেড়ে গেছে, রাহুল আমার পাশে ছাড়াও ঘুমাবে না। তখন আমার মাকে বলল, মা ও একটু এরকমই, দেখতে হাতে পাতে বড় হয়েছে, কিন্তু ওর ছেলে মানুষকাতে এখনো যায়নি, কি করব? আমি না হয় ও রুমটাতে যাই, ফ্লোরে ঘুমাই, ও খাটটাতে ঘুমা। মা বলল, তাই কর প্রয়োজনে, আমার বাড়ির মেহমান, ও যদি কষ্ট পায় তাহলে জাত যাবে। আমি তখন মায়ের পাশ থেকে উঠে ওই মুড়ির রুমটাতে আসলাম, রাহুলের রুমে, মাকে দেখিয়ে ফ্লোরে বিছনা দিলাম। মা যখন চলে আসলো তখন রাহুল নিজেই ফ্লোরের বিছনাতে টান দিয়ে হাওলাচালা করে বলছে, তুমি এখানে ঘুমাবে? অসম্ভব ব্যাপার, তুমি খাটের উপরে উঠে পাশে ঘুমাও, আমি এ পাশে ঘুমাই, তুমি আমাকে একটা গল্প শোনাও, আমি গল্প শুনতে শুনতে ঘুমাবো। আমি হেসে বললাম, বড্ড ছোট্ট খোকা সাজছ না, হাতে পায়ে বড় এত বড় একটা ধামড়া ছেলে হয়ে গেছ, এখনো তোমার মধ্যে থেকে ছেলে মানুষ তো গেল না। বলে যে কি করে যাবে, তোমার সৌন্দর্য রূপের বাহার সবসময় যে আমার চোখে চোখে লাগে, তুমি চোখের আড়াল হলেই আমার শুধু মনে হয় যে কি যেন একটা কম পড়ছে, কিছু একটা নেই আমার কাছে। বলো তো এরকম হয় কেন মাসিমা? আমি বললাম, এ কথা তোমার মুখে শুধু শুনতে পাই, এমন কথা তো আমার স্বামী আমাকে কখনো বলল না। রাহুল এ কথা শুনে বলল, তাই তাহলে তো সম্পর্কটা আমারই জোরের। তবে রাহুলের এই কথা আমি বললাম, শোনো আমার কপালে খুব দুঃখ আছে সামনে। রাহুল বলল, কেন? আমি বললাম যে এই ক্ষণিকের ভালোবাসা মায়ে জড়িয়ে রেখে তুমি তো চলে যাবে, তোমার কলেজে পড়াশোনা করতে হয়, তুমি তো আসতে পারবে না। আমি যদি কখনো তোমাকে মিস করি তখন কোথায় পাবো? হাতের নাগালে যখন পাবো না তখন তো আমার কষ্ট হবে। আর মেয়েরা তো সব কিছু সহ্য করেই যায়, মুখে আসলেও বলে না। আমি তো কষ্টের কারণটাই তৈরি করছি। রাহুল বলে, একদম না, এখন থেকে আমি ওই মাসে একদিন একবার আসেও 5-7 দিন থেকে যাব, আমি কথা দিচ্ছি। তারপরে এক কথায় দু কথায় দুজনের আবেগী কথা পাশাপাশি হালকা হালকা করে রাহুল নিস্তব্ধ হয়ে গেল। ভেবেছি রাহুল মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমিও চুপচাপ ফ্যানটা শান শান করে মাথার উপরে ঘুরছিল। আমার চোখে আলসা আলসা ঘুম, সারাদিন জার্নি করছি এদিক সেদিক, ভালো মন্দ দিয়ে পেটটা পরে খেয়েছি, হাত পা ছেড়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ছি। বেশ আমি গভীর ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ কানের কাছে পিস পিস আওয়াজ, আমার ঘুমটা ভেঙে গেল। বললাম, কি হয়েছে রাহুল, কিছু বলছো? রাহুল তখন বলে, জানি না, আমি তো বুঝতেই পারছি। তা আমি হঠাৎ করে তখন ছোট কণ্ঠে বললাম, আমি কি কাউকে ধরে রাখেছি যার জন্য আমাকে ছাড়া ঘুম হয় না, সে আবার আমাকে পাশে রেখে ঘুমায় কি করে? এ কথা বলতে দেরি
তারপরে যা হলো, বেশ ব্যাপারটা ছিল অন্যরকম। দারুণ একটা মুহূর্ত গেল রাহুলের আর আমার। ওই রাতে এক এক করে 3বার লাইট জ্বালালো নেবালো, খাটের ঘর ঢগ আওয়াজ, মানে কি যে একটা অবস্থা, মনে হচ্ছে এই বাড়িতে বিয়ে ঢোল ডগর বাজছে একর ঘোকর। ওটা না অনেক বড় এবং ওর মনটা বেশ সহজ সরল এবং ওটা অনেক মোটা লম্বা, না ওর টানটা একদম ভরে গেছে। মানে ওর মামার চেয়েও খুব সুন্দর, ভালো মানুষও, ও একটা সত্যি ভালো মনের মানুষ, সহজ সরল, মানে মুখে যা আসে তাই বলে ফেলে। ওকে ছাড়তে ইচ্ছে করেছিল না যে ও যেন আর না যায় আমার পাশ থেকে। এরকম একটা ছেলের সাথে যদি আমার সংসার করার ভাগ্য হতো, কত না ভালো হতো। দম আছে তবে ওর, খুব মাস্তি করতে পারে, মজা দিতে পারে, তৃপ্তি দিতে পারে, মানে ওর মধ্যে একটা ভালো লাগা, ওর হাসি রহস্য কথাবার্তা আমার মন জুড়ে যেতে লাগলো। এইভাবে 3বার লাইট জ্বালালো নেভালো, উঠলো বেরোলো, বাইরে নিয়ে গেলাম। কত ওর যখন যা আবদার তা পূরণ করতে হবে। রাতটা পোহালো, মাকে বললাম যে মা, তুমি শাশুড়িকে কি বলেছ, শুধু আজকে রাত থাকার জন্য? মা বলল, না রে, তোর শাশুড়ি মোবাইল এই কথা বলেছে যে বৌমা যদি 2-3 দিন থাকতে চায় থাক না, এতদিন পরে গেছে, যেই যেতে পড়েছে 2-1 দিন থেকে আসুক। তখন আমি রাহুলকে বললাম, রাহুল, আমাকে তো এখানে থাকতে বলেছে, তো তুমি ওখানে যেহেতু বেড়াইতে আসছো, আমার সাথে থাকতে কি তোমার কোনো আপত্তি আছে? মানে আমি আরও 2টা দিন এখানে থাকতে চাই। রাহুল বলল, আরে এটাই তো সুযোগ, তোমাদের বাড়িটা একদম নিরিবিলি, সদস্য নেই, তোমার বৃদ্ধ মা এক কাজের বর রান্না করে দিয়ে চলে যায়, আর এইরকম শুধু খাচ্ছাড়া করা যায়? তোমাদের বাড়িতে তো লোকজন ভরা, জঞ্জাট, একটু দাঁড়িয়ে কথা বলতে গেলেও তুমি কেমন যেন একটু মানে বিরক্ত ফিল করো, খানটা সজাগ করে থাকতে হয়, কে কোত্থেকে জানবে শুনবে। আমি বললাম, হ্যাঁ আমিও জানতাম যে তুমি ঠিক এটাই বলবে, ভালোই হবে। তারপর যাক পরের দুরাতে এইভাবেই গেল। মানে কত সুখে শান্তি রাহুলের মধ্যে আর আমার মধ্যে একটা সময়, মানে ওখানে থেকে না একদম দুজনের মন ভরে বেড়ানো, এদিক সেদিক, নদীর পাড়ে গিয়ে বিকালে একটু ঘুরে আসলাম ওর সাথে, তারপরে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, পার্কে যায় রাহুল আমার কোলে মাথা রাখে শুয়ে পড়ছে, আমি ওর গালে বাদাম চিলে দিচ্ছিলাম, ও খাচ্ছিল, কেমন যেন একটা ভালোবাসা মন বিনিময় হচ্ছিল, কত সুন্দর একটা, এর মধ্যে কোনো ভেজাল ছিল না, নির্ভেজাল। রাহুলের এক পর্যায়ে আমি মায়ায় পড়ে যাই, অনেক গভীরে চলে যায় খুব অল্প সময়ের মধ্যে। রাহুলও ঠিক আমার বেলায় একদম তাই। তারপরে রাহুলকে নিয়ে 3 দিন পরে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম। রাহুল বলল যে ঠিক আছে, আমি তো 7 দিনের কথা বলে আসছি, 4টা দিন অতিবাহিত হয়ে গেছে, আর 3টা দিন, তো এই 3টা দিন দেখি এখানে থেকে কেমন কি হয়। আমি রাহুলকে বললাম, না তুমি আরও কয়েকটা দিন বাড়িয়ে নাও, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না, তুমি আমার পাশে থাকো। রাহুল এই কথা শুনে ভীষণ খুশি হয়ে গেল, ওর কথায় আমি মায়ে পড়ে গেলাম। রাহুলও আমার প্রতি যে অনেকটা মায়ে পড়ে গেছে এটা আমি ক্লিয়ার বুঝতে পারছি, কোনো অভিনয় ছিল না সেখানে। এক পর্যায়ে ঠিক পূর্বের মতোই প্রতি রাতে এরকম 2-3বার হতো। ও আমাকে না, ওর দম আছে, যুবক ছেলে বলে কথা, মানে সব কিছুই ওর আছে, এক্সপার্ট। আর যেটা আমার জন্য আসলে প্রয়োজন ছিল, আমি যেমনি উঁচু লম্বা, বেশ আমার সব কিছুই এরকম ছিল, আরও এরকমটাই পছন্দ করে, কোল ভরা না হলে নাকি ওর ভাল লাগে না। তবে আমি রাহুলকে বললাম, রাহুল, এই ক্ষণিকের ভালোবাসা মানুষকে কাঁদায়, সাময়িক সময়ের জন্য শুধু হাসির কারণ হয়ে থাকে, এটা একদম আমি চাইনি। তুমি একটা যুবক ছেলে, স্মার্ট, ভদ্র, একদম রাজপুত্রের মতো দেখতে তোমার চেহারাখানা, তোমার পড়াশোনা শেষে এক সময় চাকরি বাকরি হলে তুমি তো অন্যের মেয়েকে বিয়ে শাদী করে সংসার করবে, মাঝখানে এই স্মৃতিটুকু ধরে আমি কতটা দিন যে কষ্টের দিন যাপন করব।
রাহুল আমার মুখ চেপে ধরে বলছে, অসম্ভব, এ কথা তুমি বলো না। তুমি চাইলে আমি সারাটা জীবন একলা থেকে যাব, সংসারে আমি পা রাখছি না। আমি তোমাকে আমার জীবনে অন্তত পাশে থাকতে চাই, কাছে রাখতে চাই। তোমার প্রতি আমি বড্ড মায়ায় পড়ে গেছি। ইচ্ছে করতেছে না এই জীবনে নতুন কাউকে নিয়ে সংসার করি বা আমার জীবনে কোনো নতুন মেয়ে আসুক। কেন যে তোমার সাথে আমার আগে পরিচয় হলো না, দেখা হলো না, হলোটাই কি তোমার বিয়ের পরে। সম্পর্কের একটা ব্যবধান, যদিও তোমার আর আমার কোনো ব্লাড কানেকশন নেই, রক্তের সম্পর্ক নেই, কোনো বংশগোত্র কোনো সম্পর্কই নেই, কিন্তু সম্পর্কটা যেরকম তোমার আর আমার মধ্যে একটু পর পর, এই তো আর তো কিছু না। আমি বললাম, হ্যাঁ সেটা তো বটে, তবে তোমার তো চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর এটা যখনই মনে হয় তখন আমার খুব খারাপ লাগে রাহুল। এরপর যে রাহুল বাসায় চলে গেল। আমার স্বামী 4 মাস বাড়ি থেকে গেছে। বাসায় ফেরার সময় মানে রোডে বাসে বাসে সামনাসামনি সংঘর্ষে একটা দুর্ঘটনা। স্বামী সেখানে চিরবিদায় নেয়। ব্যাপারটা খুবই অদ্ভুত। আমার আর ভালো লাগতে লাগলো না। আমার জীবন থেকে স্বামীটা চলে গেল পরবারে। কি করব, কোথায় যাব? না আছে আমার শ্বশুর শাশুড়ির ছোট একটা ছেলে, মানে আমাকে ধরে রাখার মতো। আবার এই ফ্যামিলির মায়া ত্যাগ করে আমি কোথায় যাব? আমি নিঃসন্তান ছিলাম, আমার ছেলে মেয়ে কিছুই হয়েছিল না। স্বামীর সঙ্গে ঠিকঠাক পেতাম না, তার ছেলে মেয়ে কী করে হয়? বিয়ের পর থেকেই সে শুধু 3 মাস 4 মাস ওখানে থাকে, বাড়িতে এসে 2-4 দিন যা সময় দেয়, ব্যাস এতটুকু। এর মধ্যে যা হলো হলো, না হলে নেই। তো হবে কি করে? জীবনে স্বামীর সুখ আহ্লাদ কি তা একটি দীর্ঘদিন দীর্ঘ সময় পাইনি আমি, সেই কপাল আমার নেই। এক পর্যায়ে যখন স্বামীটা মারা গেল, স্বামী সমাধি করতে রাহুল আসছিল। রাহুল আমাকে সর্বশেষে, মানে আমার স্বামীর সব সমাধি হওয়ার পরে, সব কিছু হওয়ার পরে যাওয়ার বলে একটা কথা বললো, দেখো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার মামা চলে গেছে। আমি বলি কি, তোমার জন্য একটা পথ খুলে রাখলাম, যদি তুমি রাজি থাকো। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বলেছি? আমি তো বুঝতেই পারছি। আমি বললাম, এই পরিবারের মায়া আমি ছাড়তে পারছি না, কিন্তু ছেলে মেয়েও হয়নি। আমার মায়ের বাড়ির পক্ষ থেকে হয়তো আমাকে নিজে, এখন আমাকে নিয়ে ভবিষ্যৎ চিন্তাভাবনা তাদের আলাদা আছে। কি করব আমি ঠিক জানি না এখন কি হবে। রাহুল রাহুল তখন বলল, আমি যদি কাউকে না জানিয়ে, মানে সম্পর্কের ব্যবধান, পৃথিবীতে আমি কোনো কিছু বুঝি না, সর্বশেষে যদি আমি তোমাকে আমার জীবনে জায়গা করে দিই, তোমার কি কোনো আপত্তি আছে? আমি বললাম, না আমার কোনো আপত্তি নেই, তবে এই বাড়িতে আমি মুখ দেখাইতে পারবো না। কি জবাব দেব? আর তাছাড়া এত আদিক্ষাত আর এত নীতি কথা মেনেই বা আমি কি করব? আমি একটা যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে, আমার জীবনে যদি স্বামী না থাকে তাহলে কিসের আল্লাহ এখানে পড়ে থাকবো? আমার তো বাকি দিন অমনি পড়ে থাকলো। রাহুল বলল, হ্যাঁ, তাছাড়া আমি কি তোমার যোগ্য? কি মনে হয় তোমার? মানে সারাটা জীবন যদি আমি তোমার স্বামী হয়ে তোমাকে আমার জীবনে জায়গা করে দিই, মানে তুমি কি আমার কাছে সুখী থাকতে পারবে? এরকম কিছু বুঝেছ? মানে টাকা পয়সার বিষয় নেই না, মানে যদিও তুমি আমার সে একটু হলেও সিনিয়র আছো। আমি তবেও বললাম, রাহুল হিয়ার নতুন কি, তোমাকে পেলে তো জীবনে ধন্য হয়ে যেত, কিন্তু সেই কপাল কি আর আছে? তোমার তো যা পাওয়ার পেয়েই গেছ, তুমি কেন আমাকে নেবে তোমার জীবনে? রাহুল বলল, এমন কথা বলবে না, একটা মাস যাক, তারপরে আমি তোমার সাথে এ বিষয়ে কথা বলবো। রাহুল চলে গেল। রাত গভীর হলে রাহুল মাঝে মাঝে ফোন করে কথা বলতো। এরকম করতে করতে 3-4টা মাস অতিবাহিত হয়ে গেল। রাহুল আর কোনো সেরকম উদ্যোগ নেয় না।
হঠাৎ করে একদিন আমি বললাম, রাহুল, আমি আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি, হয়তো আর কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, দেখা হবে না, যোগাযোগও হবে না, আমি সিমটা চেঞ্জ করে ফেলবো। কারণ এই সিম খোলা থাকলে এবারে লোকজন যখন ফোন করবে আমি মায়ে পড়ে যাব, আমার বারবার পুরনো কথা মনে পড়বে। এ কথা শুনি রাহুল বলল, না, আমি শুক্রবারের দিন আসছি, তুমি রেডি থাকো, আমি পৃথিবীর যেখানে নিয়ে তোমাকে যেতে চাই তুমি না করবা না বলো? আমি বললাম, তা যদি সত্যি হয় তাহলে এখানে আমার কোনো আপত্তি নেই রাহুল, তবে তুমি যে আসবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। ছেলেরা বুঝি এরকমই হয়, স্বার্থ পুরালে কেটে পড়ে। কথা শুনতে রাহুল বলল, সবার সাথে আমাকে তুলনা করো না, আমি তোমাকে কতটা এই মনে জায়গা দিয়েছি, সম্পর্কের ব্যবধানে তা প্রকাশ করতে পারিনি, আর আজকে যেহেতু সুযোগ হয়েছে, তাছাড়া আমিও তোমার এই অসহায়তা দূর করতে চাই। আমি তোমাকে আমার জীবনে সঙ্গী করে রাখতে চাই, সারা জীবন আমি তোমার দায়িত্ব নেব। রাহুলের কথায় আমি অপেক্ষা করছিলাম। শুক্রবারের দিন একদম পরিপাটি হয়ে রেডি হলাম। আমার যা কিছু ছিল, ব্যাংক ব্যালেন্স, কাগজপাতি সব কিছু নিয়ে গোছগাছ করে ব্যাগ ভর্তি করে রেডি হয়ে থাকলাম। সন্ধ্যার পরে রাহুল আসলো, আমাকে নিয়ে সোজা ওর এক দূরে 6 ঘন্টা গাড়ি জার্নি করে ওর এক বন্ধুর বাসায় গেল। সেখানে দুরাত থাকলাম। তারপরে আমাদের বিয়ে শাদির কাজটা সেরে রাহুলের সাথে আমি ওখানে সংসার করতে লাগলাম। আমার জমানোর 4 লক্ষ টাকা ছিল, সব কাগজপাতি আমার কাছে, ব্যাংক ব্যালেন্স। রাহুলকে আগে আমি বুঝতে দেইনি, ট্রাই করছিলাম যে রাহুলের কিছু আছে নাকি। দেখি রাহুলও কলেজে পড়াশোনা করে, কিন্তু ও যেভাবে হোক কীভাবে জানি না ম্যানেজ করছে, ওর বাবার টাকা পয়সা মালা তো নগদ 2 লক্ষ টাকা হাতে করেও আসছে আমার কাছে। সেটা দিয়ে দিনপথ চলতে লাগলো। ও পড়াশোনা ছেড়ে দিল, যেহেতু আমাকে নিয়েও সংসার করবে, স্বপ্নটা বাস্তবায়ন করবে। দুজনের মধ্যে বুদ্ধি পরামর্শ করে রাহুল যখন আমাকে বলল যে আমি 2 লক্ষ টাকা নিয়ে আসছি, এখন কিভাবে জীবনযাপন করবো দুজন এই টাকার মধ্যে দিয়ে, সেটা তুমি বলো। আমি তখন বললাম, তাহলে আমার কাছেও আছে, আরও 2 লাখ টাকা আমি দিব। তুমি দেখো এই অচেনা এই শহরে কোনো ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো কিনা। রাহুল বেশ কয়েকটা দিন শহরে ঘোরাফেরা করতে লাগলো। তারপরে একটা ব্যবসা শুরু করলো, এবং সেই ব্যবসায় এতটাই প্রফিট হচ্ছিল যে ছোট্ট থেকে রাহুল এক বড় পর্যায়ে পৌঁছে গেল, বড় বিজনেসম্যান হয়ে গেল, বেশ টাকা পয়সা আর মালিক হয়ে গেল রাহুল। আমাদের ঘরে সন্তানাদি হলো, পরিপূর্ণ একটা সংসার পেলাম। সিমটা বন্ধ রেখেছিলাম, মার সাথে কোনো যোগাযোগ করিনি। মা বড় চিন্তিত ছিল। শ্বশুর শাশুড়ির কথা ছেড়ে দিলাম, তারা হয়তো ভেবেছে আমি আমার মায়ের বাড়িতে চলে গেছি। ওদিকে রাহুল যখন নিখোঁজ, তারা রাহুলকে খুঁজছিল, ব্যাপারটা ওদিকেও একটু সন্দেহ, কিন্তু সম্পর্কের ব্যবধানে তারা এটা কখনো অনুমান করে বুঝে উঠতে পারছিল না। আমি আমার মাকে বললাম, মা, আমি রাহুলকে বিয়ে করেছি, সম্পর্কের ব্যবধানটা এখন তো আর নেই, যেহেতু আমার স্বামী নেই, আমার তো সংসার করতে হবে, আমি একটা যুবতী মেয়ে। মা শুধু একটা কথাই বলল, রাহুল, আরে রাহুল তো তোর বয়সে অনেক জুনিয়র রে, তবে কি তোর বটগাছ হয়ে তোকে ছায়া দিয়ে বুকে আলগে করে রাখতে পারবে তো? আমি বলেছিলাম, হ্যাঁ মা, ওর সেই যোগ্যতা আছে, আমি এখন সুখে আছি, কোন এক সময় হলে চুপি চুপি তোমাদের কাছে আসব। মা ব্যাপারটা খুশি মনে মেনে নিল, এছাড়া আর কি উপায় ছিল। তারপরে বাকি জীবনটা রাহুলের সাথে আমার কেটে গেল। পরে পাশে রাহুল নিজের ফ্যামিলিকে বুঝিয়ে সুঝিয়ে একরকমভাবে ম্যানেজ করেছিল। রাহুলের যেহেতু ওই শহরে ব্যবসায় রাহুল জড়িয়ে সেখানে ব্যবসা করতে লাগলো, তখন আর রাহুলের বাড়িতে ফেরা হয় না। রাহুলের বাড়ি থেকে মেনে নিল আমি রাহুলকে নিয়ে ফ্ল্যাটেই থাকতাম। বছরে বছরে সন্তানাদি হতে লাগলো। কি সুন্দর একটা পরিপূর্ণ একটা সংসার গঠন করে নিলাম। তো বন্ধুরা, পরিস্থিতি এবং সময় এর ব্যবধানে যা কিছু হয় এবং নিজের জীবনটা কোন দিকে মোড় দেবে, এটা কিন্তু কেউ আমরা জানি না।
তো আজকের এই গল্পটি এ পর্যন্তই ছিল। যদি গল্পটি তোমাদের একান্ত ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর এই ভিডিওটি শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দেবে। ফিরছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।